তালিকায় এখনো পর্যন্ত কত নাম বাদ গেল? প্রথম ভোটার তালিকা প্রকাশিত হলো এসআইআর এর পর গতকাল, সেখানে 63 লক্ষ নাম বাদ চলে গেছে। খসড়া ও প্রথম তালিকা দুটো যদি মেলানো যায় তাহলে বাদ গেছে 63 লক্ষ। আর শহর কলকাতায় সব থেকে বেশি ডিলিট কোন কেন্দ্রে? ভবানীপুর কেন্দ্রে সবচেয়ে বেশি নাম ডিলিট। মতুয়া অধ্যুষিত বনগাঁ, বাগদা, সেখানেও প্রচুর নাম বাদ চলে গেছে। সিঙ্গুর, নন্দীগ্রাম, সেখানেও বাদ গেছে প্রায় 10,000। আর নজরে রয়েছে সেই কেন্দ্রগুলো দেখাচ্ছিলাম এতক্ষণ যেগুলোতে নামবাদের সংখ্যা বেশি। ভবানীপুর সব থেকে বেশি শহর কলকাতায় বাদ গেছে ভবানীপুরে 2324। আর গতকালের যে প্রকাশিত তালিকা মানে সেখানে ডিলিট হচ্ছে 2324। আর খসড়ায় ভবানীপুরে কত বাদ গিয়েছিল? 44,770। আর সবটা যদি মেলানো যায় তাহলে শুধু ভবানীপুরেই বাদ গেছে 47,094 নাম। আর শহর কলকাতার মধ্যে সব থেকে বেশি নাম ডিলিট হয়েছে এই ভবানীপুর কেন্দ্রে। 47,000 নাম বাদ পড়ে গিয়েছে। ওনার যে টার্গেট দিয়েছিলেন সেই টার্গেট ফুলফিল হয়েছে। শুভেন্দু অধিকারীকে অনুরোধ করবো, দয়া করে পালিয়ে যাবেন না। হিম্মত থাকলে যদি বাপের বেটা হয়ে থাকেন ভবানীপুরে দাঁড়ান। 1 লাখ ভোটে ভবানীপুরে আপনাকে হারিয়ে বাংলার মানুষ, কলকাতার মানুষ প্রমাণ করবে যে অসভ্যতম কলকাতার মানুষের সাথে বাংলার মানুষের সাথে করেছেন তার জবাব দেওয়ার জন্য মানুষ মুখিয়ে রয়েছে। মমতা ব্যানার্জি তার কনস্টিটুয়েন্সিতে 44,000 নাম বাদ, আর নন্দীগ্রামে 10,000। মানুষ কি বোকা? আপনি কি করে আশা করছেন যে সব মারোয়ারিরা বিজেপিকেই ভোট দেবে? প্রার্থীর নাম মমতা ব্যানার্জি, এটা ভুললে চলবে না। মতুয়া অধ্যুষিত এলাকায় নামে কাচি, হ্যাঁ, এবং সেই পার্সেন্টেজটা শুনলে চোখ কপালে উঠবে আপনারও। প্রায় 90% মতুয়াদের নাম বাদের অভিযোগ উঠে আসছে। মতুয়াদের ভোটে নির্বাচিত হয়ে ভোটাধিকার খর্ব। কেন্দ্র সরকারকে এভাবে তোপ দেখেছেন মমতা বালা ঠাকুর। আসবো, সেসব বক্তব্য তো শোনাবো, কিন্তু তার আগে অনিরুদ্ধর সাথে একটু কথা বলবো। অনিরুদ্ধ, মমতা বালা ঠাকুর যে অভিযোগ করছেন তা তো এক কথায় বিস্ফোরক। তার কারণ যদি 90% মতুয়াদের নাম বাদ যায় তাহলে তো তা ভয়ঙ্কর। একদমই সোনিয়া, উত্তর 24 পরগনার সীমান্তবর্তী এলাকা নদিয়া এবং অনেকাংশে যে সমস্ত মতুয়া অধ্যুষিত এলাকা রয়েছে সেই মতুয়া অধ্যুষিত এলাকায় 90% মতুয়াদের নাম বাদ গিয়েছে, তেমনই কিন্তু দাবি করেছেন রাজ্যসভা তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর। এবং তিনি এই দাবি আগেও করেছেন, একাধিকবার এই দাবি করেছেন যে মতুয়ারাই সমস্যায় পড়বেন। ঠিক সেই মতোই গতকাল যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে এসআইআর এর, সেই তালিকার পরে তার কাছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসতে শুরু করেছে। তেমনই দাবি করেছেন তিনি যে বিভিন্ন জায়গার মতুয়ারা সমস্যায় পড়ছেন, তাদেরই বেশি সংখ্যক মতুয়াদের ভোট বাদ যাচ্ছে। যে সমস্ত মতুয়া অধ্যুষিত, অর্থাৎ বাগদা বিধানসভা যদি ধরা হয়, বাগদা বিধানসভায় 15,303 জনের ভোট বাদ গিয়েছে। সেক্ষেত্রে বেশি সংখ্যক মতুয়া এখানে বসবাস করে। 60% বেশি মতুয়ার বাস রয়েছে বাগদায়। সেখানে এত সংখ্যক মতুয়া রয়েছে, সেখানে এই মতুয়ারাই বেশি ভুক্তভোগী হবে বলেও দাবি করেছেন তিনি। এবং এই কেন্দ্রীয় সরকার একাধিকবার রাজ্যে এসে দাবি করেছে যে মতুয়াদের ভোট কাটা যাবে না। তিনি এক হাত নিয়েছেন শান্তনু ঠাকুরকে, কারণ শান্তনু ঠাকুরও এর আগে দাবি করেছিলেন যে কোনো মতুয়ার ভোট বাদ যাবে না। সেখানে তিনি প্রশ্ন তুলেছেন যে শান্তনু ঠাকুর এখন বলছেন যে নির্বাচন কমিশন জানে, তাহলে তিনি কখন কি বলছেন সেটাই একেবারে বেশ, উভয়ের বক্তব্যই শুনি, সঙ্গে থাকো। পশ্চিমবাংলায় যেখানে যেখানে মতুয়া অধ্যুষিত এলাকা সেখানে প্রায় 90% মতুয়াদের ভোট কাটা গেছে। আর প্রমাণ হয়ে গেল যে মতুয়াদের ভোটটা নেওয়ার সময় আজকে তারা নিল, কিন্তু আজকে ভোটটা কেটে দেওয়ার সময় সেই মতুয়াদের ভোটটা কেটে দিল। তার মানে সরকার যদি একটা ভোটার অধিকার কেটে দেয়, ভারতবর্ষে আবার কী মূল্য থাকলো, পশ্চিমবাংলা আবার কী মূল্য থাকলো? তো এটা একটা ভয়াবহ পরিস্থিতি, আতঙ্ক সৃষ্টি হয়েছে একেবারে পুরো। সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে নির্বাচন কমিশনকে দিয়ে আজকে এই কাজটা করালো, আগামী দিন আমরা এটাকে নিয়ে একটা বৃহত্তর আকারে সারা পশ্চিমবাংলায় যে তাদের জন্য আমরা লড়াই করছি, আগামী তো সেই লড়াই চলবে। दुर्भाग्य होगा अगर मथुआ का नाम बात जाता है वहां से। जब सिटीजनशिप मिलेगा तब वोटर लिस्ट में भी नाम उठेगा, और जब भारत सरकार में यहाँ रहने को दिए हैं तो जरूर इनको नॉन वोटर करके तो नहीं रखेगा, वोटर बनाएगा फ्यूचर में। तो ही अपेक्षा में हम लोग रहेंगे और क्या कह पाएंगे। अब एक्सपेक्ट करते हैं कि बहुत सारे नाम यहाँ से, पता नहीं है क्या होगा, अभी तो क्या होने वाला है कुछ पता नहीं है, देखना पड़ेगा आगे जाने।
আবারও অনিরুদ্ধর কাছেই যাব। অনিরুদ্ধ, রাজনৈতিক তরজা চলবে তা বলার অপেক্ষা রাখে না, কিন্তু যে মানুষগুলোকে সাফারার হতে হচ্ছে স্বাভাবিকভাবে তাদের কি হবে? কারণ মমতা বালা ঠাকুরের অভিযোগ যদি সত্যি হয় আর এত হিউজ পরিমাণে নাম যদি বাদ যায়, তাহলে সেখানকার মানুষরা তারা কি করবেন? কি ব্যবস্থা নেওয়া হবে এরপর? দেখো, আমরা একাধিকবার একাধিক মতুয়ার বক্তব্য পেয়েছি এবং আমরা নিউজ 18 বাংলার পর্দায় সেই বক্তব্য দেখিয়েছিও যে মতুয়ারা রীতিমতন আতঙ্কের মধ্যে ছিলেন, যে মতুয়াদের অনেকাংশেই রয়েছে যারা বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে এই দেশে এসেছিল এবং এই উদ্বাস্তু সমস্যার সমাধান করবে কেন্দ্রীয় সরকার। একাধিকবার রাজ্যে এসে কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ অমিত শাহ প্রধানমন্ত্রী তারা এই উদ্বাস্তুদেরকে নাগরিকত্ব দেওয়া হবে তেমনই কিন্তু দাবি করেছিলেন, কিন্তু সেই দাবি কি দাবিতেই থেকে গেল? তেমনই কিন্তু মতুয়াদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে তাদের নাম ইতিমধ্যেই যে বাদ গেল, তাদের মধ্যে যাদের নাম বাদ যাচ্ছে অর্থাৎ যে সমস্ত মতুয়ার নাম বাদ যাচ্ছে আগামী দিনে তাদের কি ভোটাধিকার থাকবে কিনা? 2026 সালে নির্বাচন রয়েছে, সেক্ষেত্রে তারা রীতিমতন আশঙ্কা প্রকাশ করছেন যে যদি ভোট না দেয় তাহলে ভারতবর্ষের নাগরিক হিসাবে তাদেরকে থাকাতেই বিতা হয়ে যাবে এবং অনেকে এসে এখানে পড়াশুনো করেছে, চাকরি করছে, তাদেরও বাবা মার ভোট বাদ যাচ্ছে। সেক্ষেত্রে মতুয়ারা বলা যেতে পারে সমস্যার সম্মুখীন। অনেকাংশের মতুয়ারা যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছে এবং উদ্বাস্তু হয়ে বিভিন্ন জায়গায় রয়েছে, উত্তর 24 পরগনা, নদিয়া, উত্তর দিনাজপুর এবং সীমান্তবর্তী এলাকায় এই সমস্ত মতুয়ারা রয়েছে, তারা কিন্তু রীতিমতন আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন যে তাদের যদি ভোটাধিকার না থাকে তাহলে আগামীতে তাদের কি হবে তা নিয়ে কিন্তু একেবারে। এবং নাম বাদ এটা কিন্তু মানতে নারাজ শুভেন্দু অধিকারী। 2002 সালের পরে যে সমস্ত শরণার্থী এসেছেন তাদের তো সমস্যা আছে। যাদের নাম ডিলিট হয়েছে সেই হিন্দু শরণার্থীরা তারা প্রথমে ডিওর কাছে আবেদন করবেন, সিওর কাছে আবেদন করবেন। আমরা বিষয়টা দেখে নিচ্ছি। আজ সকালেই দিল্লিতে কথা বলে নিয়েছি। সিএ যারা আবেদন করেছেন তাদের স্কুটিনি কমপ্লিট হয়ে গেছে প্রায় 91,000, তার মধ্যে 300-400 স্কুটিনিতে বাতিল হয়েছে। 90,000-এর বেশি সিএ অ্যাপ্লিকেন্ট যারা আছেন তাদের নাগরিকত্ব খুব অল্প সময়ের মধ্যে তারা হাতে পেয়ে যাবেন। কতদিন পর্যন্ত ভোটার লিস্টে নাম উঠতে পারে? আমাদের শেষ দিন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত। এদের প্রত্যেককে সমস্ত রকম ভোটাধিকার সহ সুরক্ষা দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা দায়বদ্ধ। ভোটার তালিকায় নাম বাদ, নাম নেই এরকম ছবি তো দেখাচ্ছিলাম, কিন্তু সর্বাধিক নাম বিচারাধীন কোথায় বলুন তো? মুর্শিদাবাদে নাকি বিচারাধীন ভোটারের সংখ্যায় একেবারে শীর্ষে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে কত বিচারাধীন ইতিমধ্যেই? প্রণবের কাছ থেকে ডিটেল আপডেট নেওয়ার চেষ্টা করি। প্রণব, দেখো, মুর্শিদাবাদের সবচেয়ে বেশি হচ্ছে বিচারাধীন, প্রায় সংখ্যাটা হচ্ছে 11,21,205 জন এবং তার মধ্যে লক্ষাধিক সংখ্যা ভোটার বিচারাধীন রয়েছে, যেরকম শামশেরগঞ্জ, সুতি, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি এবং ভগবানগোলা, রানীনগরের মতন বিধানসভা এলাকাগুলোতেও সবচেয়ে বেশি হচ্ছে শামশেরগঞ্জ বিধানসভা এলাকাতে। সেখানে বিচারাধীন রয়েছে তোমার 1,19,901 জন এবং তারপরে কিন্তু সুতি 1,11,606 জন। একইভাবে রানীনগরেও কিন্তু তোমার এই সীমান্তবর্তী ব্লক রানীনগর, সেখানেও 1 লক্ষের ওপর এবং সবচেয়ে কম রয়েছে শহর যে বহরমপুর, সেই বহরমপুরে কিন্তু বিচারাধীন রয়েছে মাত্র 12,754 জন এবং স্বাভাবিকভাবেই এত সংখ্যক মানুষ, প্রায় 11 লক্ষ মানুষের যে বিচারাধীন রয়েছে, যদিও প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যেহেতু পুরো কাজ চলছে পুরোদমে, প্রত্যেকের নাম ধাপে ধাপে উঠে যাবে, সবারই নামই চলে আসবে বলে কিন্তু আশ্বাস দিচ্ছেন, কিন্তু কতটা তোলা সম্ভব সেটা নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিচ্ছে। যদিও এ ব্যাপারে প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন যে সমস্ত কর্মীরা দ্রুত গতিতে নাম তোলার কাজগুলো চলছে, সমস্ত কিছু খতিয়ে দেখছেন এবং বিচারকরা সেই কাজ তদারকি করছেন। সেই কারণে সেই কাজ প্রায় সম্পূর্ণ সবারই বেশি। একেবারে এবার যদি মালদার দিকেও আমরা নজর রাখি, তাহলে সীমান্ত লাগোয়া সংখ্যালঘু অধ্যুষিত 2 জেলা, সেখানে কোপ অর্থাৎ মুর্শিদাবাদের পরে যদি সবচেয়ে বেশি বিচারাধীন কোথাও থাকে সেটা হচ্ছে মালদা। মালদায় বিবেচনাধীন ভোটার 8,28,127। অন্যদিকে মুর্শিদাবাদ মালদার পরে রয়েছে 2 চব্বিশ পরগনা। উত্তর 24 পরগনায় বিচারাধীন 5,91,252, দক্ষিণ 24 পরগনায় বিচারাধীন 5,22,042।
2002 তালিকায় নাম রয়েছে, তাও বিচারাধীন। ভোটার তালিকায় বিচারাধীন পাথর প্রতিমার এই দম্পতি, যদিও তাদের দুই ছেলের নাম রয়েছে ভোটার তালিকায়। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, 2002 তালিকায় যখন নাম রয়েছে, তাহলে কিভাবে এখনো বিচারাধীন এই তালিকায় নাম আসতে পারে? হ্যাঁ, একেবারেই। দেখো, পাথর প্রতিমার এই দম্পতি সাহারা বিবি এবং আব্দুল গনি, এদের দুজনেরই নাম রয়েছে 2002 লিস্টে। একেবারে সেই জায়গা থেকে তাদের নাম কিন্তু এই মুহূর্তে বিচারাধীন রয়েছে। এটাই কি নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে কিভাবে এই যে এসআইআর প্রক্রিয়া, যিনি বিএলও রয়েছেন এবং যিনি ইআরও রয়েছেন, যিনি এইগুলোকে বেশ, এই দম্পতি কি বলছেন দেখি। চিন্তায় আছি, আমার দুটো ছেলের নাম হয়ে গেল, কিন্তু আমার স্বামী স্ত্রীর নামটা হলো না। আমরা বিচারাধীনে চলে গেলাম, এই নিয়ে আমি খুব চিন্তিত আছি। 2002 লিস্টে নাম ছিল আপনাদের? হ্যাঁ, 2002 আমি ভোট দিয়েছি, আমার নাম ছিল লিস্টে। 2002 সালের লিস্টে নাম আছে, অথচ আমি হয়ে গেলাম বিচারাধীন। অথচ আমি আমার ছেলেদের বেলা সার্টিফাই করলাম, তারা সবাই ভোটার হয়ে গেল, আমি কেন ভোটার হলাম না, এটা আমি বুঝতে পারছি না। আমি সত্যি খুবই চিন্তিত। এই দম্পতির নাম বিচারাধীন পর্যায়ে রাখা হয়েছে, আর তাতেই তালিকা বেরোনোর পর থেকে উদ্বেগে আতঙ্কে রীতিমতো পরিবার, তারা রীতিমতো কাঁদছেন, চিন্তা করছেন। বিশ্বজিৎ, বিএলও কি বলছেন? দেখো, বিএলওর কাছে কিন্তু সেইভাবে কোনো উত্তর পাওয়া না গেলেও তিনি কোনো কিছু বলতে সেভাবে চাননি। তা হলেও তিনি পুরো দোষটা চাপিয়ে দিয়েছেন যে বিডিও অফিস এবং যে যারা হচ্ছে হিয়ারিং করেছে একেবারে তাদের উপরে। এইখানেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, যদি ছেলের নাম কিভাবে তাহলে রয়ে গেল? 2002 লিস্টে বাবার নাম ছিল, মায়ের নাম রয়েছে, তারপরেও দেখা যাচ্ছে বাবা মার নাম কেটে গেল, কিন্তু ছেলের নাম রেখে দেওয়া গেল। এইখানেই কিন্তু রাজনৈতিক মহলেও কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে। তাহলে এই এসআইআর প্রক্রিয়া, যে প্রক্রিয়াটা সম্পূর্ণ হলো গতকাল, তাহলে কিন্তু এই এসআইআর প্রক্রিয়া কি ভুল রয়ে গিয়েছে, তা নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন তুলতে শুরু করেছে পাথর প্রতিমার এই দম্পতি। এইখানেই আমরা হতাশাজনক যে ফাইনাল ভোটার তালিকা প্রকাশ হলো, সেখানে দেখছি যে বৈধ ভোটার হিসাবে আমি থেকে গেলাম, কিন্তু আমার বাবা, যাকে দিয়ে আমি এনুমারেশন ফর্ম ফিল আপ করেছিলাম, যার নাম দিয়ে আমি বৈধ হলাম, তিনি আজকের ভোটার তালিকা অবৈধ। এই মাটিতেই তাদের জন্ম, এই মাটিতেই তাদের পিতৃপুরুষ এবং 14 পুরুষ ধরে তারা এখানকারই বসবাসকারী। এটা কি ধরনের কার্য প্রক্রিয়া, এটা আমাদের কাছে একটা বড় প্রশ্ন রাখছে। জানি না এটা কতটা কি হবে, পরে 14 তারিখে আমরা জানতে পারবো এই 298-এর মধ্যে আবার কত কি বাদ যাবে। বিডিও অফিস থেকে যেটা জানতে চেয়েছিল, যেসব ডকুমেন্ট চেয়েছিল, আমরা সবই সাবমিট করছি। এখানে তো আমাদের কিছু করার নেই। এই যে যেটা হেয়ারিং যেটা ছিল, এই হেয়ারিংটা পুরো বিডিও অফিসের আন্ডার। যদি কেউ মনে করে যে বিল বাদ দিয়েছে, এটা ভুল বুঝে। শুধু কি সাধারণ মানুষের নাম বিচারাধীন পর্যায়ে? শুধু কি সাধারণ মানুষকে সাফার করতে হচ্ছে? এবার যেটা বলবো সেটা শুনলে আপনিও অবাক হবেন। হ্যাঁ, মন্ত্রীও বিচারাধীন। বিচারাধীন তালিকায় মন্ত্রীর নাম, মন্ত্রী গোলাম রব্বানির নাম রয়েছে, আর জনপ্রতিনিধির নাম বিচারাধীন হওয়ায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য তৈরি হয়েছে। টপ নিউজ আর 10 এবার নজর রাখবো আজ এসএসসির গ্রুপ সির নিয়োগের পরীক্ষা। গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে মোট 8,478 শূন্য পদ। গ্রুপ সি আর গ্রুপ ডির পরীক্ষায় প্রায় 17 লক্ষ চাকরি প্রার্থী। 10টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর কথা ছিল, প্রত্যেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গিয়েছে। আরো ডিটেল আপডেট নেওয়ার চেষ্টা করি। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, আমরা দেখেছি যে লিখিত পরীক্ষায় এসএসসির নয়া নির্দেশিকা, যেখানে জুতো নয়, পরীক্ষার্থীদের চটি বা স্লিপার্সে ছাড় দেওয়া হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে সকাল থেকে সেই ছবিটাও ধরা পড়েছে। কি কি সতর্কতা অবলম্বন করা হলো, কি ব্যবস্থা নেওয়া রয়েছে? দেখো, দীর্ঘদিন বাদে স্কুল সার্ভিস কমিশন স্কুলে শিক্ষাকর্মী নিয়োগের লিখিত পরীক্ষা নিতে চলেছে। আজকে গ্রুপ সি নিয়োগের লিখিত পরীক্ষা হবে। 8,04,000-এর বেশি পরীক্ষার্থী আবেদন করেছেন এই পরীক্ষা দেওয়ার জন্য। যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, নবম, দশম, একাদশ, দ্বাদশে যেমন আমরা দেখেছিলাম ভিন রাজ্যের বহু পরীক্ষার্থী এসেছিলেন, গ্রুপ সি নিয়োগেও দেখা যাচ্ছে ভিন রাজ্যের বহু পরীক্ষার্থী এসেছেন। উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড থেকে এখনো পর্যন্ত 50,000-এরও বেশি পরীক্ষার্থী আবেদন করেছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। অন্যদিকে এই পরীক্ষাকে ঘিরে বাড়তি সতর্ক স্কুল সার্ভিস কমিশন। বিশেষ করে ইতিমধ্যে এসএসসির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কোনো রকম জুতো বা বুট
পরা যাবে না, তার বদলে চটি বা চপ্পল পরে আসতে হবে। সেই মোতাবেক আমরা সকাল থেকেই দেখছি পরীক্ষা কেন্দ্রে রাজ্য জুড়ে যে 1989টিরও বেশি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে, আজকে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা চটি বা চপ্পল পরে আসছেন। অন্যদিকে অযোগ্য পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা না দিতে পারেন, যারা 2016 নিয়োগে অযোগ্য পরীক্ষার্থী, তাদের তালিকা প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে এসএসসি পাঠিয়ে দিয়েছে। উদ্দেশ্য একটাই, যাতে অযোগ্য পরীক্ষার্থীরা পরীক্ষা না দিতে পারেন। ইতিমধ্যেই গ্রুপ সি পদে নিয়োগের জন্য 250 জনেরও বেশি অযোগ্য পরীক্ষার্থী আবেদন করেছিলেন, তাদের আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই বাতিল করেছে। ফলত বিধানসভা ভোটের আগে রাজ্যের কাছে চ্যালেঞ্জ যে এই গ্রুপ সি নিয়োগের পরীক্ষা যেটা আজকে হচ্ছে এবং আগামী রবিবার গ্রুপ ডি নিয়োগের পরীক্ষা হবে, এই দুটি পরীক্ষাকে নির্বিঘ্নে পরিচালনা করা। অবশ্যই কত সংখ্যক পরীক্ষার্থী শেষ পর্যন্ত পরীক্ষা দিলেন সেটাও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে, কারণ বহুদিন বাদে রাজ্য এই গ্রুপ সি নিয়োগে লিখিত পরীক্ষা নিচ্ছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টের নির্দেশের পর গ্রুপ সি গ্রুপ ডি পদেরও চাকরি হারিয়েছেন বহু যোগ্য চাকরিহারারা, তারাও আজকে পরীক্ষা দিচ্ছেন। ফলত তারাও এই লিখিত পরীক্ষার দিকে তাকিয়ে রয়েছেন। তাই আজকে নির্বিঘ্নে পরীক্ষা পরিচালনা করাই সবথেকে বড় চ্যালেঞ্জ। দুপুর 12টা থেকে দুপুর 1:50 পর্যন্ত হবে এই পরীক্ষা। ইতিমধ্যেই পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে শুরু করেছে। বেশ। আর নিজের রাজ্যে কাজের আকাল, বাংলার চাকরির পরীক্ষাতেই ভরসা। এসএসসির গ্রুপ সির পরীক্ষায় ভিন রাজ্যের প্রার্থীরা। যোধপুর পার্কের স্কুলে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের বাসিন্দা, উত্তরপ্রদেশের গাজীপুরের বাসিন্দা সন্তোষ প্রসাদ। 5 বছর ধরে উত্তরপ্রদেশের স্কুলে নেই সরকারি নিয়োগ। সরকারি নিয়োগ বন্ধে উত্তরপ্রদেশে বেসরকারি কলেজে চাকরি, বাধ্য হয়ে বাংলার সরকারি পরীক্ষায় উত্তরপ্রদেশের শিক্ষক। यूपी से उत्तर प्रदेश, गाजीपुर डिस्ट्रिक्ट। हम प्राइवेट कॉलेज में टीचिंग करते हैं। नहीं मिलने से बेहतर है कि कहीं जॉब कोई अपना बना ले। बेरोजगारी में हम लोग झेल रहे हैं, पढ़ लिख के एजुकेटेड होकर प्राइवेट संस्था में हम लोग सेवा देते हैं। जैसे वहाँ पर सर 4-5 साल से जो है कोई भर्ती की प्रक्रिया नहीं आई है। टीचिंग के थ्रू नहीं कोई वैकेंसी है। বাংলার পরীক্ষায় ভরসা ভিন রাজ্যের চাকরি প্রার্থীদের। এসএসসির গ্রুপ সির পরীক্ষায় বিহারের বাসিন্দা, বিজেপি শাসিত বিহারের বাসিন্দা অরবিন্দ যাদব। বিহারে 5 বছর ধরে হয়নি শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা। बिहार से आए हैं सर एग्जाम देने के लिए। बंगाल का सर यहाँ वैकेंसी आई थी, ज़्यादा थी इसलिए आ गया देने के लिए। बिहार में अभी उतना नहीं हो रहा है। कितना साल लगे? 5 साल हो गया इसका एग्जाम होगा। बिहार में भी, हमारे स्टेट में भी हो। हमारे स्टेट में होगा तो हम बंगाल किस लिए आएंगे? बंगाल बढ़िया है सर। শুধু হেদুয়া কিংবা কলেজ স্কোয়ার নয়, এবার ভিড় জমবে শ্যামবাজারেও। কেন এ কথা বলছি? তার কারণ আর কয়েকদিনের অপেক্ষা। আরও একটি আন্তর্জাতিক মানের সুইমিং পুল চালু হচ্ছে শহর কলকাতায়। দেশবন্ধু পার্ক শ্যামবাজারের রাজা ধীরেন্দ্র স্ট্রিটে। এই পার্ক ক্রীড়াপ্রেমীদের কাছে বড় আকর্ষণ। ক্রিকেট মাঠ, ফুটবল মাঠ থেকে অত্যাধুনিক টেনিস কোর্ট, কি নেই? রয়েছে আন্তর্জাতিক মানের একটি সুইমিং পুলও, কিন্তু বছরের পর বছর ধরে পড়ে রয়েছে। এবার সেটা চালু হতে চলেছে। 2006 সাল বাম আমলে দেশবন্ধু পার্কে সুইমিং পুল বানানোর পরিকল্পনা নেওয়া হয়। কাজ শুরু হয় 2010 সালে তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভার উদ্যোগে। এখানে রয়েছে মোট 7টি পুল, যার মধ্যে একটি আন্তর্জাতিক মানের। 6টি পুল চালু হলেও এখনো বন্ধ আন্তর্জাতিক মানের পুলটি। বিধায়ক সাধন পাণ্ডের উদ্যোগে সুইমিং পুলটির সংস্কার করা হয়। খরচ হয়েছিল প্রায় 5 কোটি টাকা। তারপরেও চালু হয়নি। সামনের এপ্রিলেই চালু হয়ে যাওয়ার কথা। খুবই কষ্ট হয়, কারণ আমি ছোটবেলা থেকে এখানে মানুষ হয়েছি। হ্যাঁ, আমি এটা পুকুর থাকা অবস্থায় দেখেছিলাম। তারপরে যখন সুইমিং পুল হলো তখন আমরা ভেবেছিলাম যে অনেক কিছু হবে, অন্ততপক্ষে কম্পিটিশনগুলো হবে, কিন্তু সে তুলনায় এটা শুরুই হয়নি তেমনভাবে। যদি হয় তাহলে আমাদের ছেলেমেয়েরা বা নাতিরা যারা আছে তারা এখানে ভর্তি হতে পারে এবং হাতের সামনে একটা ভালো জিনিস আমরা পেতে পারি। এই সুইমিং পুলটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যদি ঠিক মতো এটার ব্যবহার থাকে, তা তো আমাদেরই ভালো লাগবে, খুবই ভালো হয়। অন্তপক্ষে এই যে গ্যালারি করেছে, আমরা একবার ওটাকে প্রত্যক্ষ করতে চাই, যাতে বসে দেখতে পারি কম্পিটিশনটা। এই অত্যাধুনিক সুইমিং পুলে রয়েছে দর্শক গ্যালারি, পরিশ্রুত জলের জন্য আলাদা প্ল্যান্ট, নিয়মিত জল সরবরাহের ব্যবস্থা, সুইমারদের জন্য পর্যাপ্ত সংখ্যায় চেঞ্জিং রুম, কোচ ও প্রশিক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা। তারপরেও এখনো বন্ধ।
মেয়রের কাছে এবং আমাদের এমএমআইসি দেবাশিস কুমার পার্কস অ্যান্ড স্কোয়ারের কাছ থেকে আশ্বাস চেয়েছিলাম যাতে এই বছর আমরা যাতে অবশ্যই সেই পুলটাকে রানিং অবস্থায় পাই। আমাদের এমএমআইসি এবং মেয়র বলেছেন তিনি আপ্রাণ চেষ্টা করছেন যাতে 1 এপ্রিল থেকে এবছর ওই পার্কটা খুলে যায়। পুলটি দেখভালের জন্য সাই কর্তৃপক্ষকে আবেদন করেছিল কলকাতা পুরসভা। নিজেদের আন্তর্জাতিক মানের পুল থাকায় আগ্রহ দেখায়নি সাই। এবার এগিয়ে এসছে বেঙ্গল সুইমিং অ্যামেচার অ্যাসোসিয়েশন। তাদের পুল দেখভালের দায়িত্ব দিতে চলেছে কলকাতা পুরসভা। এই সুইমিং পুলটা যদি মানে যারা চালাবেন তা সেখানে যদি যারা ঠিক মতো চালান, প্রচুর এখান থেকে সুইমার তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু চালু হয়নি, কিছু কিছু সমস্যা থাকতেই পারে, যারা চালাবেন সেটা তাদের ঠিক করতে হবে। কলকাতা পুরসভার 12 নম্বর ওয়ার্ডে দেশবন্ধু পার্কে দীর্ঘদিন ধরেই সংস্কারের অভাবে জরাজীর্ণ এই সুইমিং পুল। এবার এই সুইমিং পুলেই প্রাণ দিতে চলেছে কলকাতা পুরসভা, সঙ্গে বেঙ্গল সুইমিং অ্যাসোসিয়েশন। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।